শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান। জানিয়ে দেব গাজার নিয়ন্ত্রণ নিয়ে 3 দেশের পরিকল্পনা প্রকাশ। এছাড়া রয়েছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ। সর্বশেষ জানিয়ে দেব রাহুল গান্ধীর আগুন ঝরা বাজেট ভাষণে পড়ল প্রতিপক্ষ। এবার ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষ নিয়ে কঠোর হুমকি দিল ইরান। ইসরায়েলে এবং লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোন আলাপে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান। শনিবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 13 জন। এই হামলার জন্য লেবানন হিজবুল্লাহকে দায়ী করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদের কঠোর জবাব দেওয়া হবে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননের যে কোনো সম্ভাব্য ইসরায়েলি হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। ইরানের প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক বলে উল্লেখ করেছেন। আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। এদিকে গাজা নিয়ন্ত্রণ নিয়ে নতুন 3 দেশের 3 পরিকল্পনা। গাজা নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হাতে থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাসি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত। 88 বছর বয়সী আব্বাস এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। আবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে গাজাকেও ছেড়ে দিতে চায় না ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা। তাই গাজা থেকে তাদের নির্মূলের পর উপত্যকার শাসনভার অন্য কারোর হাতে তুলে দিতে জাতীয় কমিটি গঠনের কাজ করছে 3 দেশ। ফিলিস্তিনের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের নিয়ে এই জাতীয় কমিটি প্রণয়ন করতে চায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, গাজা যুদ্ধ সমাপ্তির পর এই কমিটি অধিকৃত উপত্যকার শাসনভার কাঁধে তুলে নেবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব করার কথা। তবে বাস্তবে কমিটির সদস্যরা হবেন ফাত্তার সাবেক নির্বাসিত নেতা এবং ফিলিস্তিনের স্ট্রংম্যান মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত লোকজন। পরিকল্পনা অনেকটাই এমন যে দাহলানকে ফিলিস্তিনের কর্তৃপক্ষের নেতৃত্বে বসানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, এই পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে চাপ দিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক আঞ্চলিক রাষ্ট্রগুলো। এসব দেশের তালিকায় মিশর ও জর্দানের নামও রয়েছে। তবে এই পরিকল্পনা থেকে এখনও নিজেকে সরিয়ে রেখেছে কাতার। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে দেশটি। ধনাঢ্য ব্যবসায়ী দালহান নির্বাসিত হওয়ার পর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ হারায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ব্যবসায়ী হলেও দাহলান এর আগে ফিলিস্তিনের কর্তৃপক্ষের নিরাপত্তার উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করেছেন। তবে দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগ উঠলেও আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে 2011 সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হন দাহলান। যদিও দাহলান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ও ইসরায়েলের ভবিষ্যৎ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন এবং মার্কিন কংগ্রেসে 4র্থবারের মতো ভাষণ দিতে সক্ষম হন, যা অন্য যে কোনো বিদেশি নেতার চেয়ে এগিয়ে রেখেছে তাকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার সর্বশেষ সফরে সবার মনোযোগ আকর্ষণ করতেই অভ্যস্ত ছিলেন। মার্কিন সিনেটরদের সমর্থন আদায়ে যথাসাধ্য চেষ্টাও করেছেন তিনি। তবে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আন্দোলন এবং বর্বর আচরণের প্রতিবাদে কয়েক ডজন আইন প্রণেতা তার অনুষ্ঠান বয়কট করেন। আর এই ইস্যুতে তার দেশের সমালোচনা করা বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদকে তিনি উপেক্ষাও করেন। যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর সর্বশেষ সফরটি এমন সময়ে হয় যখন মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত দৌড়ে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ দেশটির নেতারা। পরম মিত্র জো বাইডেন তো নেতানিয়াহুর আগমনের আগের দিনই নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে নেতানিয়াহু এবারের সফরে তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী রাজনীতিবিদদের খুঁজে পাওয়ার পরিবর্তে গাজা ইস্যুতে বেশি কোণঠাসা হয়েছেন।
তার মধ্যেই শনিবার অধিকৃত গোলান মালভূমির দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহরে রকেট হামলায় 12 জন কিশোর কিশোরী নিহত হওয়ার ঘটনা ঘটে, যে কারণে তিনি তার মার্কিন সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হন। ইসরায়েল ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি তা জোর গলায় অস্বীকার করে আসছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন এবং বেশিরভাগ দেশ উভয় পক্ষকে দোষারোপ করে এড়িয়ে গেছেন। তবে ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে হামলার জন্য অভিযুক্ত করেছেন। আর ইসরায়েল বাইডেন প্রশাসনের এই সমর্থন এমন সময়ে পেল যখন যুদ্ধবাজ নেতানিয়াহু তার দেশে এবং আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমানভাবে সমর্থন হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেই সঙ্গে ওয়াশিংটনের উপর নেতানিয়াহুর নির্ভরতা আরও গভীর হল। এক গাজা ইস্যুতেই ইসরায়েলি নেতার অভ্যন্তরীণ জনপ্রিয়তা বর্তমান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় বন্দীদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহুর অক্ষমতার বহু সংখ্যক ইসরায়েলি রীতিমতো হতাশ এবং তারা এখন চায় পদত্যাগে। নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে সক্ষম হন। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটদের নতুন অনুমতি প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বৈঠকে কমলা হ্যারিস গাজা জনগণের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত যুদ্ধবিরতির তাগিদ দেন। এমনকি ট্রাম্পও তখন বলেন যে বিষয়টি খারাপভাবে দেখা যাচ্ছে এবং বিশ্ব তার যুদ্ধকে হালকাভাবে নিচ্ছে না। এই কারণে ইসরায়েলকে দ্রুত গাজা যুদ্ধ শেষ করতে হবে। তবুও যুদ্ধ বন্ধ না করে উল্টো হামাসকে নির্মূল করার মন্ত্রে অবরুদ্ধ গাজায় ক্রমাগত আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু। এমনকি এখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চালিয়ে গত 9 মাসে 40,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় 91,000 ফিলিস্তিনি। গাজায় 9 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে পড়ে রীতিমতো মৃত্যুপরী ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 20 লাখ ফিলিস্তিনি। এদিকে রাহুলের আগুনঝরা বাজেটের ভাষণে পড়ল প্রতিপক্ষ দল। 1 দশক পর ভারতের লোকসভায় ফিরেছে বিরোধী দল নেতার পদ। বাজেট অধিবেশনে আজ লোকসভায় কেন্দ্রীয় সরকারকে এক হাত দিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। 1.5 ঘন্টার বক্তব্যে বিজেপি শাসিত সরকারকে তুলোধনা করেছেন রাহুল বলেন, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে 6 জন মিলে অভিমন্যুকে চক্রব্যূহে ফাঁসিয়ে হত্যা করেছিল। আমিও একটু পড়াশোনা করে দেখেছি, চক্রব্যূহকে পদ্মব্যূহ বলা হয়, পদ্মের মতো সামরিক গঠনের জন্য। এরপরই কেন্দ্রকে বিধে লোকসভার বিরোধী দলীয় নেতা 21 শতাব্দীতে এক নতুন চক্রব্যূহ তৈরি হয়েছে, তাও আবার পদ্ম ফুলের আকারে, যার প্রতীক প্রধানমন্ত্রী তার বুকে পড়ে থাকেন। অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছিল, যেভাবে তাকে ফাঁসানো হয়েছিল চক্রব্যূহে, সেটাই তার দেশের সঙ্গে হচ্ছে। দেশের যুব সমাজ, কৃষক, নারী এবং ক্ষুদ্র, কুঠির ও মাঝারি শিল্পের সঙ্গে করা হচ্ছে। রাহুলের যুক্তি, মহাভারতের চক্রব্যূহের হ্রাস ছিল 6 জনের হাতে: দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা ও শকুনি। বর্তমান সময়ে যে চক্রব্যূহের কথা বলা হয়, সেখানেও 6 জনের হাতে হ্রাস রয়েছে বলে দাবি বিরোধী দলীয় নেতা রাহুলের মতে। সেই 6 জন হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি এবং আদানি।